শার্ট কটা আছে? দুটো। সবুজ আর ঘিয়ে দুটো। প্যান্ট দুটো। কালোটা আছে তাই তো? প্যান্ট আর বিস্কিট কালার। শাড়ি দুটো তাই তো? সব মিলিয়ে 6টা। সব মিলিয়ে 6টা। ও হ্যাঁ শোন বিমলা, ওদের গিয়ে বলবি তো কালকে দাদার প্যান্টটা ওরা একেবারেই ভালো করে প্রেস করেনি। এরমভাবে যদি কাজ করে আমি কিন্তু অন্য দোকান দেখে নেব। আচ্ছা, দরজাটা বন্ধ করো না। হ্যাঁ এই নীনা, হ্যাঁ মা। এই একটু হাঁ কর তো, হাঁ কর। কে দেখ? কেন ও কি? হাঁ কর না। এক সেকেন্ড দাঁড়াও না। হাঁ কর, হাঁ কর, হাঁ কর, হাঁ কর। কি পায়েস? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পায়েস কতদিন পর বানালে মা? কি করে বানাবো বল? সারাক্ষণ মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি বলিস, আর তাছাড়া খোকাও তো খেতে চায় না। তুমি পায়েস বানাবে আর আমি আর তোমার খাবো না, হয় নাকি কখনো? কি দারুণ বানিয়েছো মা, অসাধারণ। কিন্তু মা হঠাৎ এতদিন পর বানালে কেন বলো তো? অফিসের দেখি আরে সেইরকম কিছু না, এই খোকা ওই বাইরে যাবো করছিল, তাই ভাবলাম একটু বানাই। বাইরে যাবে? কোথায়? ওই তো বিদেশ যাবে বলছিল, সেমিনার না কি যেন আছে। সেমিনার? বিদেশে? কবে? কবে তা তো আমাকে বলেনি, তবে মনে হল খোকা তোকে কিছু বলেনি? হয়তো সেরকম সিরিয়াসলি কিছু নয়, সময় হলে ঠিক বলবি। ও তুইও ও নিয়ে তো মাথা ঘামাস না তো। চল আর একটু খাবি, আয়। ও পালাতে চাইছে না। কেন? টিনা, ওই মেয়েটা বলছে না যে ওর সন্তানের বাবা। নীনা, আমার ছেলে ও কাজ করেনি, করতে পারে না। তুমি তোমার ছেলের ব্যাপারে অন্ধ মা, তাই টিনার সঙ্গে ওর বাড়াবাড়িটা তুমি দেখেও দেখতে পাচ্ছ না, কিন্তু আমি সব দেখতে পাই, সব বুঝতে পারি। তুইও অন্ধ, তুই তোর স্বামীকে বুঝতে পারছিস না। আমাকে তো আদিত্য ক্যাজুয়ালিও বলেনি সেমিনার করতে যাচ্ছে। হ্যাঁ, সেমিনারই তো বললো। জানো মা, কখন কিভাবে কেমন করে আমি আর আদিত্য যেরকম পাল্টে গেলাম, আমাদের সম্পর্কটা যে এরকম ভাবে পাল্টে গেল বুঝতেই পারিনি গো। দুটো মানুষ পাশাপাশি আছে এই পর্যন্ত, কে কি ভাবছি, কি করছি, কোথায় যাচ্ছি, কেউ কোনো খোঁজ রাখে না। বিয়ে সংসার সমান বোঝার মতো শুধু এগুলো বয়ে বেড়াচ্ছে। কেন তাও তো বুঝতে পারি না মা। নীনা চুপ কর। শোন নীনা, তোদের দুজনের মধ্যে ব্যবধানটা আর বাড়তে দিস না। চেষ্টা করি মা, বিশ্বাস করো চেষ্টা করি, কিন্তু এক পা এগিয়ে 10 পা পিছিয়ে আসি। সবকিছু মনে পড়ছে। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, যদি তোমার কথাই ঠিক হবে, যদি আদিত্য নির্দোষী হবে, তাহলে ওই মেয়েটা এই ধরনের কথা বলার সাহস পাচ্ছে কোত্থেকে? নীনা, পৃথিবীতে কত রকমের মানুষ আছে তুই জানিস? আর মানুষের সব থেকে জটিল হলো মনটাই আসল। টিনা যে কেন এ কথা বলছে, হয়তো তার কোনো কারণ আছে যেটা আমরা বুঝতে পারছি না। কারণ তো আছেই, কারণ একটাই, যে কারণে আদিত্য পালাতে চাইছে। কই কই বাইরে যাবার কথাটা ও তো আমাকে বলেনি, ও বলেছে তোমাকে। মন খারাপ করিস না নীনা, মন খারাপ করতে নেই।
ঠিকই জানো তো, বাবা আদিত্য যা বলে সেটাই ঠিক। এইসব যোগ্যটুকু সব বাজে ব্যাপার, সব ছি না, কি সব বলছিস তুই? হ্যাঁ, আরে এই তো সেদিন যোগ্য হলো, এর মধ্যে ফল চাস তুই? আরে এটা কি ম্যাজিক নাকি যে একটা লাল ফুল দিল আর একটা সবুজ টিয়া হয়ে গেল? দুদিন না একদম ধৈর্য নেই, জানিস তো, সবুরে মেওয়া ফলে। তোরা আজকালকার ছেলে মেয়েরা না সব কিছুতে তাড়াহুড়ো, চটজলদি রেজাল্ট চাস। আরে কি হচ্ছে কি হচ্ছে না তার জন্য একবার হাউ মাউ কেন রে? ও কথাটা আমার কাছে লুকোলো কেন মা? ডেফিনিট কিছু না হলে কি করেই বা বলবে? আমাকেও তো সেভাবে কিছু বলেনি। দেখবি সব ঠিক হয়ে যাবে। তোমাদের বাবা আমাদের সপ্তাহতেই এক কথা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে আমাদের বয়সের দামটা তো দিবি। এই দেখ, আমাদের জীবনে কম ঝড় ঝঞ্ঝাট যায়নি, কিন্তু ওই একটা মন্ত্রে বেঁচে আছি, ধৈর্য। ধৈর্য হচ্ছে সবকিছু। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। সত্যি সব ঠিক হয়ে যাবে তো মা? হ্যাঁ সত্যি রে মা, ঠিক হয়ে সব যাবে? ঠিক হয়ে যাবে, দেখিস। একদম দুঃখ করিস না। আমার খুব ভয় লাগে যেন, মাঝে মাঝে সব যেন কিরকম অন্ধকার মনে হয়। না রে না, এই দেখ, অন্ধকারের পরেই তো আলো আসে। যেমন রাতের পরে দিন, দিনের পরে রাত। এটা মাথায় রাখ, দেখবি সব একদিন ঠিক হয়ে যাবে। দুঃখ করিস না। সন্দনা যখন রাজি তখন একটা এফআইআর তো করা দরকার। ম্যানেজার সাহেব, একটা মিসিং ডায়েরি তো করতে হয়। হ্যাঁ নিশ্চয়ই। হরনাথ হালদার একটার পর একটা অপরাধ করে যাবে আর রেহাই পেয়ে যাবে, তা তো হয় না। হরনাথকে কে আটকাবে? আমরা তিনজন লড়বো ঠিকই, কিন্তু লড়াই তো করতেই হইব, লড়াই করতেই হইব। নিশ্চয়ই, হারিয়ে জিতে সেটা বড় কথা নয়, আমরা যে চেষ্টা করছি এটাই বড় কথা। নইলে নিজের বিবেকের কাছে কি জবাব দেবো? ওই ছোট্ট প্রাণ একটা সাকিনা, কি যে হইতেছে তার। সত্যি যদি হরনাথের খপ্পরে পড়ে থাকে। যদি কি কম, শুনলেন না, ওটা হরনাথের হাতের লেখা। সাকিনাটা যে কি করতেছে এখন। দুটো হতে পারে, হয় আর একটা নাজমা হবে, আর নয় অন্য কারোর মতো যারা দেহ বিক্রি করে খায়, আমার মতন। একেবারে শেষ করে দেবে। তাহলে কি সাকিনা আর কোনোদিন এ বাড়িতে আসবো না? নাজমা আর কোনোদিন আমার বাবা কইয়া কাছে আসবো না। জামাল ভাই, এত ভেঙে পড়লে চন্দনা সাহস পাবে কি করে? আমি কিন্তু খুবই ভীতু। অনেক ভীতু মানুষ এমন সাহসিকতার পরিচয় দেয় যা কোনো সাহসী মানুষ ভাবতেই পারে না। আমি কি তাহলে আজ আসতে পারি? হ্যাঁ, কিসে যাবে? কিসে? একটা ট্যাক্সি নিয়ে নেব। চলো, তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি। না না, সেটা মনে হয় ঠিক হবে না, কারণ হরনাথের লোক কোথায় লুকিয়ে আছে কে বলতে পারে। চন্দনা ঠিকই কইছে। শোনো মাইয়া, তুমি কিন্তু সাবধানে যাইও। আসি আজা। এসো। আসো। আমি ভীতু হলেও এই লড়াই আমি আপনাদের সাথে আছি। আসছি। হ্যাঁ, এসো। আর দেরি করা ঠিক হইব না, তাড়াতাড়ি পুলিশের কাছে যাওয়া দরকার। কিন্তু আমরা যে হরনাথের চিনি, হরনাথের যে সন্দেহ করছি, সে কথা বলবো না। এটা বলা ঠিক হবে না। যে কোনোভাবে এই কথাটা ওর কানে চলে যেতে পারে। কারণ ওই মন্ত্রী মহলে, তারপরে নেতা মহলে, পুলিশ মহলে ওর অবাধ বিচরণ। ঠিক হয়েছে। আর ওই যে নাজমারে এক্সপ্লয়েট করছে না, সে কথাটাই কম না। না, চন্দনাকেও এখন ফোরফ্রন্টে আনা ঠিক হবে না। যা করবার আমরা নিজেরাই করব এখন, তারপরে দেখা যাবে। দেখো, ঝন্টুকে যে জন্য ফাটালাম
ও যতই তোমার ডান হাত হোক, আমার তো কেউ নয়। কি আশ্চর্য কথা, ও তো একই অফিসে চাকরি করে নাকি? এই তো বাস, আবার ইন্স্যুরেন্সের দালালদের মতো পলিসি বোঝাতে শুরু করলে। ভদ্রলোকদের এই এক দোষ। আরে জন্টু, তোমার কোম্পানি কেউ হতে পারে? আমি কে? ভাড়া করা গুন্ডা। আজকে এই দাঁড়ায় আছি, রাধাকৃষ্ণ বলছি, কালকে অন্য ধারে যাবো, অন্য কথা বলবো। তুমি কি এ সমস্ত পাঠ শোনাবে বলে আমার কাছে এসছো নাকি? তোমার তাই মনে হয়? হবে, ভদ্রলোকেরা তো বেশি ভাবে। কি জানো বস, আমরা তো ময়দানে থাকি, আর তোমরা থাকো ঠান্ডা ঘরে, তাই বুঝেই না। আমার যেতে হবে। কেন, বিধবাটা প্রেমে পড়েছো বুঝি? এই অমর, হাতে লাগলো? সরি স্যার, সরি। আমার বোঝা উচিত ছিল যে এসব কথা এত ডিরেক্ট বলতে নেই। অমর, অমর, আমার ভেতরেও কিন্তু একটা জানোয়ার আছে। তাই আছে? জানতাম না। আমার অবস্থাটা একটু বলছি। আমি ও বাড়িতে থাকি, আর থাকতে থাকতে যা হয়, বাড়ির লোকের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। কাকিমা আমাকে স্নেহ করেন, তো তোমার আমার পক্ষে ওরকম কিছু করা সম্ভব না যেটা তোরা করতে পারিস। সম্ভব কি অসম্ভব সেটা বোঝার দায়িত্ব তোমার, গুরু। আমি শুধু জানি যা ঘটেছে আর যা ঘটবে। জানি এরপরে যা ঘটবে সেটা ওই সিগারেটের পাকামির মতো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি হয়েছে? কি করবি তোরা? কি প্ল্যান? আরে আরে টেনশন নিচ্ছ কেন? তোমরা তো বসের খাস লোক, যাও জিজ্ঞেস করো। আমরা তো ভাড়া করা মাল, আমাদের বলতে মানা আছে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। অমর, অমর, আমার বাড়িতে কিছু হয়নি তো? না, হয়নি তো। তবে তবে কি? ওই অংশুমান নামের গাছটার ডালপালা হরি আর ছোট নামে দুটো মালি খুব ভালোভাবে ছেটে দিয়েছে। তারপরও যদি ও বাড়াবাড়ি করে, জিতের মেজাজ তো তুমি জানো বাস, তাই বাড়াবাড়ি করবে না। আর তোমার এই বিধবাটা ট্যাপও যদি না কমায়, অসীম বাবু, এই অসীম বাবু, দায়িত্বটা কিন্তু তোমার। তোমায় দেখতে হবে ও যাতে আর না ছিটকোয়। অমর, অমর, একটা কথা বোঝার চেষ্টা কর। আমি ওকে বারণ করবো কি করে? ও যদি ওর বরের খুন নিয়ে... এ ভদ্রলোকের সেন্ট মাথাটা বন্ধ করো তো গুরু। তোমার গা দিয়ে যখন এই পটকা গন্ধটা বেরোবে না, তখন তুমি এই বিধবাটাকে ঠিক সামলাতে। কিন্তু ব্যাস, আর কথা না। গিয়ে চেপি খুলবো, ম্যাচটা বিগড়ে দিও না। তোমাকে সবকিছু বললাম, বাকি গল্পটা তোমার। চলি অসীম বাবু, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আপনার কি আজকে আসার কথা ছিল সোমেশ্বর বাবু? কথা কি কিছু থাকে আদিত্যবাবু? ঘটনা ঘটে যায়। এই যেমন ধরুন, আপনার এই মুখের কথায় আমি এতগুলো টাকার মাল সাপ্লাই করলাম, কি না হাসপাতাল তৈরি হবে। হোক, তা হোক, ভালো হাসপাতাল তৈরি, ভালো কাজ। আর দেশে যা রোগ ভোগ বাড়ছে, তাতে আরো 2-4টে হাসপাতাল নার্সিংহোম তৈরি হওয়া ভালো। আপনারাও সজ্জন মানুষ, উচ্চ প্রতিষ্ঠিত, আমি মাল দিয়ে দিলাম। কিন্তু এখন তো দিয়ে বিপদে পড়েছি।
এটা একটা এমার্জেন্সি সোমেশ্বর বাবু। আমি ইচ্ছে করে আপনার টাকাটা আটকে রাখিনি। হ্যাঁ, ওই যে বললাম ঘটনা ঘটে যায়। আরে বাবা, আমিও বুঝছি যে আপনারা আটকে গেছে, কিন্তু তার জন্য আমি ভুগবো কেন? হ্যাঁ, আর অতগুলো টাকা আমি তো চুপ করে বসে থাকতে পারি না। এই হসপিটালের প্রজেক্ট 1000-2000 টাকার নয়, প্রায় কয়েক কোটি টাকার প্রজেক্ট। অন্যান্য সাহায্য ছাড়াও হরনাথ হালদার একটা বড় অংশের টাকা ঢালতে রাজি ছিল। আরে ধুর, আরে এই গল্প শুনে শুনে মশাই কান পচে গেছে। এটা গল্প নয় সোমেশ্বর বাবু, ইটস আ ফ্যাক্ট। আমার কথা চাই না, টাকা চাই বাস। হরনাথ হালদার টাকা ঢালা বন্ধ করেছে, আর আমি পড়েছি বিপদে। হরনাথ হালদারের মতো এত টাকা আমি পাবো কোথায়? কিন্তু টাকাটা তো আপনাকেই দিতে হবে। আমি হরনাথের সাথে দেখা করেছিলাম, উনি পরিষ্কার বলে দিয়েছেন যে এই প্রজেক্টের মালিক আপনি, অতএব টাকা আপনার কাছেই চাইতে হবে। এরপর যদি আমি ওনাকে বিরক্ত করি তো উনি সোজা পুলিশে খবর দেবেন। টাকা দেবে না বলেছিস? আপনাদের ব্যাপারটা আপনারাই মিটিয়ে নিন, আমার টাকাটা কিন্তু এবার দিয়ে দিতে হবে। বারবার ভালোভাবে বুঝিয়ে যাচ্ছে, আমারও তো ধৈর্যের একটা সীমা আছে। দেখুন, আপনার টাকা আটকেছে ঠিকই, তবে টাকা আপনি পেয়ে যাবেন। মালটা ছাড়ুন, তবে তো বুঝবো আপনি হরকে দেখাচ্ছেন, হর আপনাকে দেখাচ্ছে, আর আমি তো মশাই পিং পং বলের মতো দুদিকে ঘুরে বেড়াচ্ছি। এরপর কিন্তু টাকাদায় লোকজন নিয়ে আসবো, সেটা কি ঠিক হবে? টাকা আপনি পেয়ে যাবেন। ওসব ফুঁকো আওয়াজ ছাড়ুন, আমি হর ফর কাউকে চিনি না, আপনাকে চিনি। টাকাও আপনি দেবেন, বাস। দেব, আপনার টাকা আপনাকে আমি দিয়ে দেব, আর আপনাকেও পিং পং বলের মতো ঘুরে বেড়াতে হবে না সোমেশ্বর বাবু। আমি যখন মালিক, টাকাও দেব আমি। শুধু আমি কিছুদিন সময় দিন সোমেশ্বর বাবু। এই হাসপাতাল তৈরি হবে, আমি করব। শুধু কিছু সময়ের অপেক্ষা, বাস। কাকিমা, আমি অসীম। হ্যাঁ বাবা, বলো। কাকিমা, একটা খারাপ খবর পেয়ে ফোন করলাম আপনাকে। খারাপ খবর? দেখুন কাকিমা, আমাদের কনস্ট্রাকশন সাইটে তো নানান রকম খারাপ লোক আসে। তাদের 2-4 জনের মুখে আজকে আপনার বৌমার কথা শুনলাম কাকিমা। বৌমার কথা? হ্যাঁ কাকিমা, আসলে ওরা বলা বলি করছিল যে ও যদি আর বেশি এগোয় তাহলে ওরা। কাকিমা আপনি একটু আপনার বৌমাকে বোঝান প্লিজ। কিন্তু আমি বললে কি শুনবে? উল্টে আরো অশান্তি করবে। থাকো তো এক সংসারে, দেখতে তো পাও তুমি সবই। কিন্তু কাকিমা আপনি দেখুন, আপনারা যদি না বোঝান তাহলে ঘরে একটা বাচ্চা মেয়ে আছে কাকিমা। না না অসীম, তুমি তো বাবা আমাদের ঘরের ছেলের মতোই। তুমি একটু দেখো না, যদি ওকে বোঝাতে পারো। আমার তো শুনেই এখন হাত পা কেমন করছে। না 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 কাকিমা চিন্তা করবেন না, আমি দেখছি।